নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আজ প্রথমেই চলুন একটু মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি, কারণ মুর্শিদাবাদের পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হলেও মুর্শিদাবাদকে নিয়ে যে রাজনৈতিক ঝড় উঠেছে, সেই রাজনৈতিক ঝড় কিন্তু আর শান্ত হতেই চাইছে না। দেখুন, মুর্শিদাবাদে এখন দোকানপাট খুলছে, বাজার বসছে, মানুষজনও আবার রাস্তায় চলাফেরা শুরু করেছেন। গত কয়েকদিনে যে অশান্তির ছবি আমরা দেখেছিলাম, সেই ছবি আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে মুর্শিদাবাদে। চেনা ছন্দে ফিরছে এই জেলা। অশান্তির আবহে যত ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়াতে না পারে আর, সেই কারণে জঙ্গিপুর পুলিশ জেলার একটি বড় অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই শমশেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একটি বড় অংশ। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আগাম সতর্কতা হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার 6টিরও বেশি থানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করেছে। টহল দিচ্ছে বিএসএফ। পুলিশ বাহিনী তাদের সঙ্গে সঙ্গে টহল দিচ্ছেন এবং একই সঙ্গে এরিয়া ডমিনেশনের পদ্ধতি চালাচ্ছেন। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করছে পুলিশ। শুধু তাই নয়, আতঙ্কিত এলাকাবাসীদের মনের জোর বাড়াতে আশ্বাসও দিচ্ছে এই পুলিশ। একই সঙ্গে অশান্তির কারণে যারা ঘর ছেড়েছেন, পুলিশ প্রশাসনের উদ্যোগে তারা আস্তে আস্তে ঘরে ফিরছেন। কিন্তু কোথায় কি? আজ এই ঘর ছাড়াদের নিয়েই ভবানী ভবনের সামনে সুকান্ত মজুমদার দীর্ঘ ধর্নায় বসেছেন। বলছেন, যতক্ষণ না রাজ্যের ডিজিপি দেখা করবেন ততক্ষণ তারা সেখান থেকে উঠবেন না। আবার অনেকে যখন কোনো সম্প্রদায়কে দুষছেন, তখনই খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা রাত পাহারা দিচ্ছেন, পাড়া পাহারা দিচ্ছেন, যাতে কেউ এসে সেখানে অন্য কোনো সম্প্রদায়ের মানুষজনদের উপর আঘাত না হানতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি আস্তে আস্তে মুর্শিদাবাদে ধরা পড়ছে। তবে রাজনীতির যে গরম স্বর এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধ্বনিত হচ্ছে, তাতে সম্প্রীতির সুর নেই। দোকানপাট বাজার খুলছে, তেমন আস্তে আস্তে যান চলাচলও স্বাভাবিক হচ্ছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ জেলার সুতি এবং ধুলিয়ান এলাকায় অনেকটাই স্বাভাবিক ছন্দে ফেরা হচ্ছে নিত্যদিনের জীবনযাপন। নতুন করে হিংসার খবর না থাকায় শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। তবে শমশেরগঞ্জ থানা এলাকার বেশ কিছু জায়গায় অশান্তির আশঙ্কা থাকায় এখনও সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই গোটা হিংসা কবলিত এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিপুর মহকুমা সংলগ্ন নবগ্রাম এবং সেই নবগ্রামের পর থেকে আরও দু একটি ছোট ছোট জায়গা, যেমন লালগোলা থানা, সেখানে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। বেলডাঙ্গা, শক্তিপুর, রেজিনগর, কান্দি, নওদা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই আবহে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত ধর্মীয় গুরুদের নিয়ে, ইমামদের নিয়ে, পুরোহিতদের নিয়ে, শিখ সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। ইউনিসের সঙ্গে গোপন চুক্তি করছেন নরেন্দ্র মোদী, এই অভিযোগও তোলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনবো। कि कॉन्स्टिट्यूशन में আমাদের সংবিধানের 26 ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন। এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? পড়ে না। গায়ের জোর। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ইউ আর সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি?
কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारा पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है, हिंदू का है और कोई धर्म का नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বন্দুক চাপালেন একটি এজেন্সি অর্থাৎ বিএসএফ এর ঘাড়ে এবং নরেন্দ্র মোদীর দিকেও নিশানা করলেন। নিশানা করে বলছেন যে আপনি তো জানেন বাংলাদেশে কি পরিস্থিতি। তারপর স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্ট, যেটা আমরা দেখাবো, গতকাল সংবাদ সূত্রে আমরা এই খবরও পেয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের গোটা অশান্তির পেছনে নাকি বাংলাদেশের হাত ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যদি বাংলাদেশেরই হাত থাকে তাহলে সেই অশান্তি মেটানোর দায় কার, রাজ্যের না কেন্দ্রের? কারণ বর্ডার এরিয়াতে টহল দেয় রাজ্য পুলিশ নয়, বিএসএফ। তাই কোথাও নাম না করে বকলমে বিএসএফ এর ঘাড়েই বন্দুক রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপর এই ওয়াকফ অশান্তি নিয়ে মোদী এবং অমিত শাহকে জোড়া তোপ মুখ্যমন্ত্রীর। দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নজরে রাখুন, এজেন্সিকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি ষড়যন্ত্র করছেন। উনি খেলা ঘোরাতে চাইছেন কিন্তু দেশের সম্প্রীতি নষ্ট করতে পারবেন না, উনি দেশকে পাল্টাতে পারবেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এই সভায় ঠিক এই ভাষায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। I will again appeal to Narendra Modi ji. Under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan, Bharat. और कोई स्टेट को चेंज नहीं कर सकता है। কেন হবে এগুলো? আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি। বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন, লড়াইটা আপনাদের নয়, লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা আমাদের দেশ রক্ষার, লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা আমাদের সংহতির পক্ষে। অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে। মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে, সবাইকে অনুরোধ করব একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন, ভালোভাবে থাকুন, কারো প্ররোচনায় পা দেবেন না। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। ওয়াকফ আন্দোলনের দিশাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতলে দিলেন, নাকি বাতলে দিলেন এই প্রশ্নও আমরা করছি। মুখ্যমন্ত্রী বলছেন দরকার হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন, সব দলের সঙ্গে যোগাযোগ করুন, সব সম্প্রদায় মিলে দিল্লিতে আন্দোলন করুন, আপনাদের সঙ্গে তৃণমূল থাকবে, ইন্ডিয়া ব্লক আন্দোলন করলে তৃণমূল থাকবে। নেতাজি ইন্ডোরের বৈঠকে এমনই মুখ্যমন্ত্রীর বার্তা, শুনুন। অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান,
দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে, আমি হিন্দুদেরও পক্ষে, আমি মুসলমানদেরও পক্ষে, আমি শিখদেরও পক্ষে, আমি খ্রিস্টানদেরও পক্ষে। আসুন তো আপনারা দুজন আমার সাথে, আসুন আসুন আসুন, হিন্দু ধর্মের যাদের ডেকেছেন আপনারা আসুন আসুন, পুরোহিত সংগঠনের আসুন তো, আসেন আসেন, बैठिए प्लीज बैठिए। सिख कम्युनिटी काउके डेकेছেন? आओ आइए, आ जाइए, आ जाइए, आ जाइए प्लीज, मेहरबानी करके। আপনারা দিল্লিতে গিয়ে সব রাজ্যের সাথে যোগাযোগ করুন, আগে কন্ট্যাক্ট অল দ্য স্টেট লিডারশিপ, এবং তারপরে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন। দরকার হলে রাস্তায় থাকবেন, দরকার হলে ময়দানে থাকবেন, সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে, সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন। আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি, আসেন। অশান্তি যে হয়েছে সেটা আমরা জানি, তবে সেই অশান্তি কারা করেছে? মুখ্যমন্ত্রী বলছেন বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, তাই অশান্তি করতে চাইলে সেটা কন্ট্রোল করতে হবে। আবার একই সঙ্গে বলছেন যে বিজেপির কথায় উত্তেজিত হবেন না। ইমাম মুয়াজ্জিমদের এই বার্তা দিয়েছেন, বার্তা দিয়ে বলছেন কেউ যদি প্ররোচনা দেয় তাতে পা না দেওয়াই ভালো। শুনুন। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটুও বিশ্বাস থাকে, যদি একটুও ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करते हैं। जब आप काली टेम्पल नया से बनाते हैं तब बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। हर धर्म को श्रद्धा होना चाहिए, सबको हर धर्म का लिए श्रद्धा बनाए, यही हमारा परंपरा है। দেখুন, কারো ভালো লাগুক কিংবা না লাগুক, কেউ বলুক কিংবা না বলুক, সত্যিটা তো এটাই যে এই মুহূর্তে বাংলায় যে রাজনীতি চলছে কিংবা বাংলায় যে রাজনীতির আমদানি হয়েছে তা ধর্মীয় মেরুকরণের রাজনীতি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এক লাইনে হেঁটে হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু ভোটকে শুধু ধরে রাখতে চাইছেন এমন নয়, একই সঙ্গে তিনি হিন্দু ভোটেও, তার যে হিন্দু ভোট সেই ভোটে যাতে ভাটা না পড়ে সেদিকেও নজর রাখছেন। কিন্তু শুভেন্দু অধিকারী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বক্তব্যের পর একটাই কথা বললেন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। দেখুন। মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে উনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা উনার পুলিশ কোথায় ছিল? উনার পুলিশ কোথায় ছিল 4 ঘন্টা ধরে? এই প্রশ্ন আমরা করতে চাই। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ওপার বাংলা থেকে, অর্থাৎ বর্ডারের ওপার থেকে লোকজন ঢুকিয়ে এখানে হিংসা করা হয়েছে মুর্শিদাবাদ। এই অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এর তদন্তর জন্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কিংবা এনআইএর আসা দরকার, হাই লেভেল ইনভেস্টিগেশন হওয়া দরকার। শুভেন্দু বাবুও ঠিক এই পথেই হাঁটছেন এবং আরো একবার মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন। দেখুন। একদম সুপরিকল্পিত, কারণ
মুথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে, তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন 75-80 তাদেরকে এক করলো, যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মমতা ব্যানার্জির জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। মুর্শিদাবাদের তাকত কিংবা মুর্শিদাবাদের কন্ট্রোল এতদিন একটা লোকের হাতেই ছিল, কংগ্রেসের প্রাক্তন সাংসদ, এই মুহূর্তে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর গড় বলা হতো মুর্শিদাবাদকে, কিন্তু সেই মুর্শিদাবাদে এখন আর অধীর বাবুর সেই কন্ট্রোল নেই, এমনটা অনেকেই বলেন। কারণ সংসদ নির্বাচনে আমরা দেখেছি, সংসদ নির্বাচনে সেখানে অধীর বাবু হেরে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, অধীর বাবু হেরে গিয়েছেন বলেই মুর্শিদাবাদের মানুষ অধীর বাবুর থেকে মুখ ফিরিয়েছে, এমনটা কি আমরা বলতে পারি? এই প্রশ্ন তুলছি একটাই কারণে, তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে আমরা দেখেছি কি দেখিনি, বিজেপির কোন নেতাকে আমরা দেখেছি কি দেখিনি, সেই প্রসঙ্গে যাব না। তবে ছবি দেখেছি যেখানে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য এই মুহূর্তে অধীর চৌধুরী, তিনি বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে আশ্বস্ত করছেন এবং বলছেন কোনো ঘটনা হলে একটা ফোন করবেন, আমি আসব। সেই অধীর বাবু এই মুর্শিদাবাদের পুরো হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই তুলোধনা করলেন। ঠিক কি বললেন অধীর বাবু? টেক আ লুক। শামসেরগঞ্জে মুর্শিদাবাদে না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? ভূগোলটাও কি আপনি জানেন না? পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না? এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে? আপনি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছেন, একটা জঙ্গিপুর জেলা, একটা বহরমপুর জেলা। ওখানে আলাদা এসপি, এখানে আলাদা এসপি, দুটোর আবার ডিএম এক, সব তো আপনার কেরামতি। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা, সেরকম অনেক কিছুই আছে। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? আর তার জন্য এই রাজ্যের দুর্দশা হয়েছে। এই রাজ্যের না ভূগোল জানেন, না ইতিহাস জানেন, না সংস্কৃতি জানেন, না শিক্ষা জানেন, ফলে দুরবস্থা হয়েছে। এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী। সেই কারণে বাংলার দুরবস্থার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন। তবে ভাববেন না, এই ওয়াকফ আইন বাতিলের যে প্রতিবাদ এবং তাকে ঘিরে যে হিংসাত্মক পরিবেশ আমরা দেখেছি, তাই নিয়ে শুধুমাত্র বাংলাতেই সরগরম হচ্ছে, দিল্লি অব্দি এর স্বর পৌঁছচ্ছে। ওয়াকফ আইন বাতিল মামলার পরবর্তী শুনানি হচ্ছে বৃহস্পতিবার। আর এই ওয়াকফ আইন বিরোধী হিংসায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। ওয়াকফ আইন বিরোধী হিংসার বিষয়টি বিবেচনা করবে শীর্ষ আদালত। এই ধরনের সম্পত্তি অধিগ্রহণ করলে বিপুল সমস্যা হবে, এই মন্তব্য আদালতের। ওয়াকফ সংশোধনী আইনে মুসলিম স্বার্থ বিরোধী বলে যে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ, তা নিয়ে তো সংশয় নেই। এ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। আজ সেই সমস্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, ৭৩টি মামলা শোনেন ৩ বিচারপতির বেঞ্চ। ছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আবেদনের শুনানি হয় আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের আবেদনেরও। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে আর্জি জানানো হয়। আর এই নয়া ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের বিরোধিতায় শীর্ষ আদালতে মামলা করেছে একাধিক রাজনৈতিক দলও। আসাদউদ্দিন ওয়েসির এমআইএম, এই এমআইএম বাদে তৃণমূল, সিপিআই, সমাজবাদী পার্টি, আরজেডি, জেডিইউ, ইন্ডিয়ান মুসলিম লীগ সহ একাধিক দল রয়েছে তার মধ্যে। প্রায় প্রতিটি মামলারই মূল বক্তব্য, এই নতুন আইন
মুসলিম স্বার্থবিরোধী এবং তাদের মৌলিক অধিকারে আঘাত করতে চলেছে। তাই অবিলম্বে সেটাকে প্রত্যাহার করতে হবে। বুধবার এই সব মামলার শুনানির ঠিক আগে শিখ সম্প্রদায়ের তরফে গুরুগ্রামের গুরুদ্বারার দয়া সিং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে বুঝতাম যে না, ব্যাপারটা ধামাচাপা পড়ছে কিংবা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। না, রাজনৈতিকরা কিংবা রাজনৈতিক নেতারা তারা তো জিইয়ে রাখছেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জোড়া আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা হয়েছে। আবার হিংসায় আক্রান্তরা তারা নিজেরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি রিট পিটিশন দাখিল করেছেন। আক্রান্তদের বক্তব্য, তাদের বাড়িতে বোমা ফেলা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এসপিকে করা ইমেলের কোনো জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ আক্রান্তের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মুর্শিদাবাদের একাধিক এলাকা উত্তপ্ত হয়েছে। আমরা খবর পেয়েছি 3 জন মারা গিয়েছেন, অনেকেই ঘর ছাড়া। ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তি এবং প্রাইভেট প্রপার্টিও। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে ময়দানে বিএসএফ কে নামতে হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় আধা সেনা কিংবা প্যারামিলিটারি তাদের মোতায়েন করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। এখনো পর্যন্ত 221 জনকে গ্রেফতার করা হয়েছে। আর মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তারা। তাদের আরো বক্তব্য রয়েছে, যেমন মুর্শিদাবাদে 300 পরিবার ঘরছাড়া, তাদের ঘরে ফেরাতে ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। প্রিয়াঙ্কা টেব্রেওয়াল কি বলছেন শুনবো। এনআইএ এর দাবি আমি রেখেছি, কেন ওখানে আমরা দেখেছি বোমা গুলি সবই চলেছিল। তো যারা চালিয়েছে, কে কোথায় থেকে এসেছে, আমরা তো অনেক কিছু শুনছি। এখন যদি সরকার বলছে যে বাইরে থেকে লোক এসেছিল, বাইরে থেকেও যদি এসেছিল কি করে ঢুকলো না ঢুকলো, তারা মানে যদি অন্য কোনো টেররিস্ট সংগঠনের হাত আছে সেটা কি করে হলো। তো এই সমস্ত দাবি কিন্তু স্টেট পুলিশ দিয়ে হবে না। তো এই তদন্ত কিন্তু এনআইএ কে নিজে হাতে নিতে হবে। সেই জন্য এনআইএ এর প্রমুখ আমার দাবি আছে। দেখুন, মুর্শিদাবাদে যা ঘটনা ঘটেছে এখন সবাই জানে। তো সেই ঘটনায়, সেই ভাইলেন্সে যে পরিবাররা এখনো বাড়ি ছাড়া আছে, বাড়ি ছাড়া মানে বাড়ি যাবে কোথায়, বাড়ি তো নেই, সব বোমা গুলি দিয়ে সব তো উড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। তার সমস্ত যাদের মানে যারা গরু রাখতো, যারা মানে ক্যাটেল রেডিং করতো, সবকিছু জ্বালিয়ে দিয়েছে, কিছু নেই ফিরে যাবার জন্য। তো তাদের জন্য মানে একটা যেখানে তারা কম্পেনসেশনও পেতে পারে, আর যত অবধি কম্পেনসেশন ডিসাইড না হয় ততক্ষণ ওরা যাবে কোথায়, থাকবে কোথায়, খাবে কি, সেই সমস্ত খরচ কিন্তু সরকারকে দিতে হবে। এই নিয়ে একটা আমার দাবি আছে। সেখানে আমি বলেছি যে এনএইচআরসি কে আপনারা এখানে ডাকুন, সে অ্যাসেস করবে যে কার কি ক্ষতি হয়েছে আর কার কত ক্ষতিপূরণ। এবার কম্পেনসেশনের কথাতেই যদি আসি, তাহলে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেন যাদের মৃত্যু হয়েছে এই অশান্তিতে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ি যোজনায় তাদের নতুন বাড়ি বানিয়ে দেবে সরকার। আর যাদের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, রাজ্যের মুখ্য সচিব তিনি হিসেব নিকেশ করে সেটারও সেটেলমেন্ট করবেন, কম্পেনসেশন দেবেন। এই মুর্শিদাবাদে যে অশান্তি হলো তার নেপথ্যে কারা রয়েছে? 221 জন অ্যারেস্ট হয়েছে। বহিরাগতদের হাত কি রয়েছে? কিছু কেন্দ্রীয় গোয়েন্দাদের সংস্থা এবং সেখান থেকে পাওয়া সূত্রের খবর বলছে মুর্শিদাবাদের এই অশান্তির পেছনে রয়েছে বহিরাগতদের হাত। স্থানীয় বেশ কিছু দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে এই বহিরাগতরা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই রাষ্ট্রমন্ত্রকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেওয়া প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে যে খবর আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশ থেকে ঝামেলায় মদত দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক কারা এই ঘটনার পেছনে রয়েছে সে বিষয়ে জানতে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছেন গোয়েন্দারা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওই এলাকায় অশান্তির ঘটনা নতুন কিছু নয়। 2019 সালে সিএএ বিলের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক ট্রেন, বাস জ্বালিয়ে দেওয়া ছাড়াও সে সময় একাধিক স্টেশনে ভাঙচুর করা হয়।
সেই সময় তদন্তে নেমে দেখা যায় টানা কয়েকদিন তাণ্ডব চালাতে ওই এলাকা এবং বাইরের কিশোরদের কাজে লাগানো হয়, যাদের অনেকেই সিএএ ব্যাপারটা আসলে কি তাই ঠিকভাবে জানতেন না। তবে এবারের প্রেক্ষাপট একটু আলাদা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে খুবই খারাপ। এমনিতেই এ রাজ্যের সীমান্ত নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কারণ ওই যে ফেন্সিং এর জন্য জমি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে অজিত দোভালও মুর্শিদাবাদ নিয়ে গোয়েন্দাদের সতর্ক করে দিয়েছিলেন। সেই আলোচনায় উঠে এসেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা। সেই আইএসআই সব মিলিয়ে সীমান্তের জেলাগুলিতে যে রীতিমতো স্পর্শকাতর ট্যাগ লাগানো হয়েছে সে বিষয়ে এই রিপোর্টে উল্লেখ করা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে মুর্শিদাবাদের ঘটনার নেপথ্যে বহিরাগতদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী করেছেন। এজন্য কাঠগড়ায় তারা বিএসএফ কে তুলেছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে, আক্রান্তরা বলছেন যারা হামলা চালিয়েছে তারা নিজেদের মুখ চোখ কাপড় দিয়ে বেঁধে এসেছিল, ফলে কম বয়সী সেই যুবকদের চেনা যায়নি। তবে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে যোগসাযোগ না থাকলে এই ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়, এটাও গোয়েন্দারা উল্লেখ করছেন। গোয়েন্দারা যে যুক্তি খাড়া করেছেন সেটা অনেকটা এরকম। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথম, মাত্র কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। মনে আছে আপনাদের নিশ্চয়ই, ঠিক যখন বাংলাদেশে অশান্তি শুরু হচ্ছে, জাভেদ নামক এক লস্করে তৈবার জঙ্গিকে ক্যানিং থেকে গ্রেফতার করা হলো। ঠিক সেই সময় এবিটি কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলকে, একাধিক স্লিপার সেলদের গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ থেকে। সেই ধৃতদের জেরা করে জানা যায় ওই জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করতে নতুন রিক্রুটের কাজ শুরু করেছিল এই এবিটির জঙ্গিরা। দ্বিতীয়ত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে এই সীমান্তে গরু মাদক পাচার অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। ফলে পাচার সিন্ডিকেট কিংবা চোরাচালানকারীদের যে সিন্ডিকেট, তার সঙ্গে যুক্ত চক্রের সদস্যরা ঝামেলা পাকানোর জন্য আগাম পরিকল্পনা করেছিল, যাতে বিএসএফ এর ওপরে পাল্টা চাপ তৈরি করা যায়। আর এই অশান্তির রিপোর্ট জমা পড়েছে একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই রিপোর্টকে হাতিয়ার করেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সুর চড়িয়ে বললেন, যদি এই রিপোর্ট ঠিক হয় তাহলে এর দায় রাজ্য কেন নেবে? এর দায় তো নিতে হবে কেন্দ্রকে, এর দায় নিতে হবে বিএসএফ কে। কারণ যদি অনুপ্রবেশ হয়, অর্থাৎ কাঁটাতার টপকে কিংবা বর্ডার টপকে এদিকে আসে, সেটা নিয়ন্ত্রণ করার দায় কার? রাজ্য পুলিশের না বর্ডার সিকিউরিটি ফোর্সের? প্রসঙ্গত এখানেই বলে রাখি, এই আনম্যান্ড বর্ডার কিংবা যে বর্ডারে ফেন্সিং হয়নি, সেই বর্ডার নিয়ে রাজ্যের সঙ্গে একটি জমিজট চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অমিত শাহ তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন, বলেছিলেন বারবার বলার পরও বাংলার সরকার জমি দিচ্ছে না। আবার বিগত কয়েক মাসে আমরা এটাও দেখেছি, তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি, পঞ্চায়েত লেভেলের তো বটেই, একটু উচ্চ লেভেলেরও বটে, তারা সবাই বলছেন ভোটার আইডি কার্ড বানিয়ে দেব, আধার কার্ড বানিয়ে দেব। যে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছিল তাদের ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড চক্র এই বাংলা থেকেই উদ্ধার হয়েছিল। তাই উদ্বেগের প্রশ্নটা কিন্তু বাড়ছে। যদি সত্যি মুর্শিদাবাদের ঘটনার পেছনে যেমনটা রিপোর্ট বলছে বাইরের দেশ বাংলাদেশের আঁতাত থাকে, তাহলে ইটস আ ভেরি সিরিয়াস সিচুয়েশন। আর এই গোটা সমস্যায় আরো জল্পনা কি বাড়াচ্ছে জানেন? পাকিস্তান। পাকিস্তান কোনোদিন আমাদের বন্ধু ছিল না, আগামী দিনে হবেও না। পাকিস্তানের একটাই নীতি, ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পিঠে ছুরি মারা। সংশোধিত ওয়াকফ আইন নিয়েও তাই পাকিস্তান সমালোচনা করেছে। ঠিক শুনছেন, আমাদের দেশের প্রবলেম, তাই নিয়ে পাকিস্তানের লোকজন, পাকিস্তানের নেতারা বড় বড় বক্তব্য রাখছেন। যে দেশটা অন্তর্দ্বন্দ্বে এবং সিভিল ওয়ারে শেষ হতে চলেছে, তারা ভারতের দিকে আঙুল তুলছে, ভাবুন। কিন্তু আমরাও ছেড়ে কথা বলিনি। কড়া ভাষায়
পাকিস্তানের বক্তব্য, তাদের সমালোচনার নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়া এই আইন সম্পর্কে পাকিস্তানের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পাকিস্তানের নেই। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, ভারতের সংসদে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইন সম্পর্কে পাকিস্তানের এই উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন মন্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পাকিস্তানের নেই। পাশাপাশি রণবীর এও বলেন, ইসলামাবাদের উচিত অন্যদের বিষয়ে নাক গলানোর পরিবর্তে সংখ্যালঘুর অধিকার রক্ষায় তাদের নিজেদের নিকৃষ্টতার রেকর্ড খতিয়ে দেখা। সম্প্রতি পাকিস্তানে বিদেশ দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছিলেন যে সংশোধিত ওয়াকফ আইন আনার মাধ্যমে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার সহ সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা চলছিল। তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এই আইন ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের লঙ্ঘনকারী। পাকিস্তানের বিদেশ দপ্তরের ওই মুখপাত্র আরো বলেন যে গুরুতর আশঙ্কা রয়েছে এই আইনের ফলে ভারতীয় মুসলিমদের আরো প্রান্তিক করে দেওয়া হবে। এরপরে আমরা কড়া জবাব দিয়ে বলি যে প্রথমে নিজেরা নিজেদের বক্তব্য, নিজেদের দেশ সামলান, তারপর আসবেন আমাদের দেশ নিয়ে কথা বলতে। পাকিস্তানের মিনিমাম দরদ নেই ভারতের জন্য, ভারতীয় মুসলমানদের জন্য। বিশ্বাস করুন, পাকিস্তানের এই কোট আনকোট, খুব বলতে খারাপ লাগছে, শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, ঢপবাজি, একেবারে ঢপ। এই ঢপের কারণ হলো তারা এদিকে একটা ডিপ্লোম্যাটিক বক্তব্য রেখে ওয়ার্ল্ড ফোরামে নিজেদের ভালো দেখিয়ে পেছন থেকে বাংলাদেশের সঙ্গে আইএসআই কে ভিড়িয়ে দিয়ে বাংলা এবং ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। এই যদি হয় তাহলে পাকিস্তানও শুনে রাখুন, ভারতের প্রতিটা মুসলমান আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। শুধুই বিরুদ্ধে দাঁড়াবে না, বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে ভারতীয় হিসেবে। কারণ আপনার দেশে যত মুসলমান থাকে না, তার থেকে লক্ষ লক্ষ কোটি বেশি মুসলমান ভারতে থাকে এবং ভারতের জন্যই তাদের প্রতিটা হার্টবিট। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে থাকছে এনআইএ তদন্ত শুরু করে তাওয়াহুর রানা, 26/11 সেই মাস্টার মাইন্ড, ওই যে পাকিস্তান যাকে পাঠিয়েছিল, তার কাছ থেকে নতুন নতুন কি কি জানতে পারলেন এনআইএ। একটা ছোট্ট বিরতি, বিরতির ওপরে ফিরে আসছে। ন্যাশনাল হেরাল্ড শব্দটা চেনা চেনা লাগে? নিশ্চয়ই লাগে। এই ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল কয়েক বছর আগে, এবং বিশ্বাস করুন কংগ্রেসকে রীতিমতো পেঁচে ফেলে দিয়েছিল। সেই ন্যাশনাল হেরাল্ড মামলা কিন্তু এখনো চলছে। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এবং এই দলের বিদেশি শাখার প্রধান শ্যাম পিত্রোদার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি কিংবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি বিশেষ আদালতে, ইডির বিশেষ আদালতে 25শে এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশেষ বিচারক বিশাল গোগেন বলছেন, বর্তমান প্রসিকিউশনের অভিযোগটির পরিবর্তে বিবেচনার জন্য নেওয়া হবে। বিচারের দিক থেকে যখন ইডির বিশেষ আইনজীবী এবং তদন্তকারী কর্মকর্তা আদালতের পর্যবেক্ষণের জন্য কেস ডায়েরিগুলি উপস্থাপন নিশ্চিত করবেন। এই প্রথম সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলো। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করেছেন এবং তদন্ত সংস্থার পদক্ষেপগুলিকে খারিজ করে দিয়েছেন। শুনুন অধীরের বক্তব্য। कांग्रेस पार्टी को नस्तानाबूद करने की मोदी जी की साजिश है। ईडी तो इडियट है, जो मर्जी उसको कराए जा सकते हैं, उसमें हमें कोई परवाह नहीं, कोई फर्क नहीं पड़ते। चलो आगे आप लोग लड़ाई करेंगे? अरे बिल्कुल करेंगे। मोदी जी को और बीजेपी पार्टी को हम डरते नहीं, ईडी सीबीआई से हम डरने। দেখুন, রাজনৈতিক দলের টাকা লাগে, টাকা ছাড়া ইলেকশন হয় না, টাকা ছাড়া পার্টি ফান্ডিং হয় না, টাকা ছাড়া পার্টির কোনো কাজই হয় না। তাই কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, পৃথিবীর যে কোনো পার্টি কিংবা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলকে তুলে দেখে নিন, তাদের ভাড়ার ঘরে কিন্তু প্রচুর টাকা আছে। অনেক সময় সেই টাকার অঙ্ক শুনে আমি আপনি দুজনেই
রীতিমতো চমকে যায় যে এত এত টাকা নিয়ে এরা করছেটা কি। সবাই মিলে যদি নিজেদের দলীয় টাকা ভারতের তহবিলে দিয়ে দিত তাহলে হয়তো দরিদ্রতা, ভুকমারি অর্থাৎ না খেতে পেয়ে মরে যাওয়া, এডুকেশনের প্রবলেম, এগুলো একটু সমস্যাগুলোর সমাধান হতো। তো তারা তো তাদের টাকা দেবেন না। শনিবার ইডি 661 কোটি টাকার স্থাবর সম্পত্তি, ফিক্সড অ্যাসেট বাজেয়াপ্ত করার জন্য নোটিশ জারি করেছে। বাবু, কংগ্রেস নিয়ন্ত্রিত এই সমস্ত সম্পত্তি, ঠিক শুনছেন, কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের বা এজেএল এর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্তের জন্য 2023 সালের নভেম্বরে এইগুলি সংযুক্ত করা হয়েছিল। দিল্লি, মুম্বাইয়ের বান্দ্রা এলাকা এবং লখনৌয়ের বিশ্বেশ্বরনাথ রোডে অবস্থিত এজেএল ভবনের সম্পত্তিতে যে ভবনটি খালি করার দাবি জানিয়েছিল নোটিশগুলি লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত আইকনিক ন্যাশনাল হেরাল্ড হাউস। ইডি 2021 সালে তার তদন্ত শুরু করে এই ন্যাশনাল হেরাল্ড মামলায়। বিজেপির সেই সময়কার বড় নেতা সুব্রমণ্যম স্বামী দায়ের করা একটি মামলা, ব্যক্তিগত অভিযোগ, তার ভিত্তিতেই দিল্লির পাতিয়ালা হাউস আদালত 2014 সালের জুনের আদেশের ভিত্তিতে এই গোটা কর্মকাণ্ড শুরু হয়। স্বামী দাবি করেছিলেন, অর্থাৎ সুব্রমণ্যম স্বামী দাবি করেছিলেন, শ্রীমতী গান্ধী এবং অন্যান্য বিশিষ্ট কংগ্রেস নেতারা এবং ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি এজিএল এর সম্পত্তির জালিয়াতিপূর্ণ অধিগ্রহণ থেকে অর্থ পাচারের জন্য একটি অপরাধমূলক ষড়যন্ত্র করেছে, যার মূল্য 2000 কোটি টাকারও বেশি। ন্যাশনাল হেরাল্ড হল এজেএল এর দ্বারা প্রকাশিত একটি সংবাদপত্র এবং ইয়াং ইন্ডিয়ানের মালিকাধীন একটি সংস্থা। মিসেস গান্ধী অর্থাৎ সোনিয়া গান্ধী এবং মিস্টার গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী পরবর্তীকালে সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার, যাদের প্রত্যেকের জন্য 34% শেয়ার বরাদ্দ রয়েছে এই কোম্পানির। হরিয়ানার একটি রিয়েল এস্টেট চুক্তির সাথে যুক্ত অর্থ পাচারের অভিযোগে তদন্ত সংস্থা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার স্বামী রবার্ট ভদ্রা এবং রাহুল গান্ধীর শ্যালক ব্যবসায়ী রবার্ট ভদ্রাকে জিজ্ঞাসাবাদ করার কয়েক ঘন্টা পরেই চার্জশিট দখল করা হয়। दोबारा सामने आए, मैं हैरान था क्योंकि जिस विषय में मुझे बुलाया है इसके सवाल ऑलरेडी हमने 2019 में दिए हैं। सबको याद है कि मैं 2019 में 2 ECR में गया था, समन काफ़ी मिले थे, 15 बारी गया हूं और 10-10 घंटे बैठा, 23,000 डॉक्यूमेंट दे दिए। एजेंसियों ने रेड वगैरह किया, जो भी करना था। उस टाइम मुझे याद है कि दिसंबर 7 को 2018 में राजस्थान में इलेक्शन था, तो उस टाइम भी मेरे दफ्तर में रेड किया। बिल्कुल टाइमिंग बहुत ऐसा था। और फिर 2019 में जनरल इलेक्शन था, उस टाइम मेरे को वहां बुलाया और जो भी सवाल थे उसके सारे जितने भी इशू थे सारे मैंने जवाब दिए। তবে ইডির অভিযোগটা আসলে কি? ইডি ঠিক কি অভিযোগই বা করেছেন? ইডির অভিযোগ হচ্ছে যে সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অর্থাৎ পাবলিশার্স, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড কিংবা এজেএল এর 2000 কোটি টাকার সম্পত্তি কোটানকোট বলতে দখল করার জন্য একটি অপরাধমূলক ষড়যন্ত্র করেছিলেন। মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে 99% শেয়ার হস্তান্তর করে। সম্পদগুলি একটি বেসরকারি সংস্থা ইয়াং ইন্ডিয়ানের দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল, যা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী নিয়ন্ত্রণ করেন। সূত্র মারফত পিটিআইকে জানানো হয়েছিল সম্পদের বর্তমান বাজার মূল্য 5000 কোটি টাকা এবং ইডি অপরাধের আয় হিসেবে 988 কোটি টাকা চিহ্নিত করেছে। এজেএল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিষ্ঠা করা একটি কোম্পানি। ইডির চার্জশিটে সোনিয়াকে 1 নম্বর অভিযুক্ত এবং রাহুল গান্ধীকে অ্যাকিউজ নাম্বার 2 হিসেবে দেখানো হয়েছে। 25 এপ্রিল একটি বিশেষ আদালত চার্জশিটে আমল নেওয়ার বিশেষ সিদ্ধান্ত নেবে। ইডি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এবং অন্যান্য অভিযুক্তদের জন্য পিএমএলএ অর্থাৎ মানি লন্ডারিং অ্যাক্টের 4 নম্বর ধারার অধীনে শাস্তি চেয়েছে, যেখানে জেলের সাজা 7 বছর পর্যন্ত হতে পারে। চার্জশিট অনুসারে নেতৃত্ব কিংবা কংগ্রেসের নেতারা এজিএল কে দেওয়া 90.21 কোটি টাকার বকেয়া ঋণকে 9.20 কোটি টাকার ইকুইটি শেয়ারে রূপান্তর করেছিলেন কিংবা পরিবর্তন করেছিলেন। ইডির মতে
এই সমস্ত শেয়ারগুলি সামান্য 50 লক্ষ টাকার বিনিময়ে ইয়াং ইন্ডিয়ানের কাছে হস্তান্তরিত হয়েছিল, অর্থাৎ হ্যান্ডওভার করা হয়েছিল। কিন্তু এই শেয়ারের বাজার মূল্য 2000 কোটি টাকা। এমনও হয় 50 লক্ষ টাকায় 2000 কোটি টাকার শেয়ার বেচে দেওয়া যায়? কংগ্রেসের তরফে অবশ্য এদিন ন্যাশনাল হেরাল্ড নিয়ে ইডির চার্জশিটের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামা শুরু হয়। অনেক জায়গাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস নেতা কর্মীদের। ইডির চার্জশিট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি, মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এবং পাল্টা কংগ্রেসকে তুলোধনা করতেও ছাড়েননি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। এই সবর বক্তব্য শুনুন। नेशनल हेरल्ड के विषय में जो प्रक्रियाएं हो रही हैं वो कुछ भी नई नहीं है, इसलिए क्योंकि जब ये केस शुरू हुआ था तभी हमने बड़ा स्पष्ट किया था कि ये बड़ा विचित्र केस है जो शुरू किया गया है बिना किसी 1 रुपये के स्थानांतरण हुए, बिना किसी 1 पैसे की प्रॉपर्टी के स्थानांतरण हुए। एक नॉट फॉर प्रॉफिट सेक्शन 8 की कंपनी बनाई गई जिसमें श्रीमती सोनिया गांधी और अन्य लोग, लेट श्री मोतीलाल वोरा जी इत्यादि सब डायरेक्टर्स थे, जिसमें न डिविडेंड दिया जा सकता है न कोई कमर्शियल ट्रांजैक्शन हो सकता है, सिर्फ नेशनल हेराल्ड की पुरानी प्रॉपर्टीज को मैनेज करने के लिए। उस पर एक मनगढ़ंत झूठा केस रचा गया है। उसी प्रक्रिया में एक श्रृंखला में ये एक और चीज हुई है जो चार्जशीट फाइल हुई है, जो प्रक्रिया होती है। शुरुआत से इसका पूरी तरह से कानूनी रूप से नियंत्रित रूप से सामना किया जा रहा है, और मैं बताना चाहता हूं कि ये एक फेक केस है जिसमें कोई भी तथ्य नहीं है, निराधार है, और अंततोगत्वा इसमें कोर्ट्स ये स्पष्ट करेंगे। अभी सिर्फ एक कानूनी प्रक्रिया चल रही है और इसको एक राजनीतिक प्रतिशोध की भावना से किया जा रहा है जो दर्शाया जा रहा है। एक संस्था से उधार लेके दूसरे संस्था चलाने के लिए करे सो है, इसमें गलती क्या है? एक बंद हुआ पेपर जो पंडित जवाहरलाल नेहरू जी के जमाने में शुरू हुआ था, बीच में हमारी सरकार नहीं थी, उस वक्त बंद हुआ था। जब बंद हुआ बहुत से यानी नेहरू जी के बाद वो पेपर आहिस्ता आहिस्ता कमजोर हो गया पैसे से, तो वो हमने चलाने की कोशिश करें। इससे करप्शन कहाँ आ गया? करप्शन बोले तो किसी का काम करता हूँ बोल के पैसे लिए तो करप्शन, या हुकूमत में रह के अगर पैसे लिए करप्शन। ये तो देश के लिए ये पेपर चलाने के लिए नेहरू जी ने किया था। कौमी आवाज और एक जहाँ नवजीवन और नेशनल हेराल्ड, 3 पेपर निकाले थे उन्होंने, तो हिंदी में एक, उर्दू में एक, इंग्लिश में एक। अब उनका ऑर्गेनाइजर को उनके जो बड़े बड़े संस्थाएं वो बन रहे हर जगह, इतने बड़े बन रहे हैं, इतना पैसा सिर्फ 8-9 साल में ही कहाँ से आ गया? तो जो चीज 4 साल से चल रही है, जिसमें आप संतोषजनक जवाब नहीं दे पाए, जहां कानून अपना काम कर रहा है वहां पर कर रहे हैं वेंडेटा वेंडेटा। ভালো, কংগ্রেস যেখানে একদিকে একেবারে ন্যাশনাল হেরাল্ড নিয়ে নিজেদের ডিফেন্স করার জন্য রেডি, সেখানে রবিশঙ্কর প্রসাদ কিন্তু ছেড়ে কথা বলছেন না। এবার এই ন্যাশনাল হেরাল্ড মামলায় ঠিক কোন দিকে বিচারক রায় দেন সেদিকেই আমাদের নজর থাকবে। কারণ যদি দোষী সাব্যস্ত করে অ্যাকিউজ নাম্বার 1 এবং 2 কে সাজা ঘোষণা করে এই আদালত, তাহলে কিন্তু রাহুল গান্ধী, যিনি এই মুহূর্তে লিডার অব দি অপোজিশন, এবং সোনিয়া গান্ধী, যিনি কংগ্রেসের সর্বেসর্বা, এখন না হলেও বকলমে তাই, দুজনেরই কিন্তু জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও কি বিজেপির আর একটা ছক কংগ্রেসকে সর্বশান্ত করার, নাকি সত্যি এই কেলেঙ্কারি ঘটেছে? যদি ঘটে থাকে বিচার হওয়া দরকার, বিহিত হওয়া দরকার। ঠিক যেমন মধ্যপ্রদেশের ব্যাপক স্ক্যাম, প্রধানমন্ত্রীর নিজস্ব ফান্ড, তার যেমন অডিট হয় না সেই অডিট হওয়া দরকার। এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ, তার বিরুদ্ধে থাকা কোভিড কালে ফুলে ফেপে বড় হয়ে ওঠা তার কোম্পানির যে অভিযোগ, সেগুলোরও তদন্ত হওয়া দরকার। কারণ চৌকিদার চুরি করলে
তারও সাজা পাওয়া উচিত, আর চোর চুরি করলে তো সাজা পাওয়াই উচিত, তাই নয় কি? এবার এই সমস্ত কিছুর মধ্যে আমরা কোথায় আটকে যাই বলুন তো? ন্যাশনাল সিকিউরিটিতে। 26/11 মুম্বাই হামলা, আমাদের বুকে, আমাদের মনে এখনো না সেই ক্ষতটা তাজা রয়েছে। সেই সন্ত্রাসবাদী হামলার যে মূল চক্রী, দোষী সাব্যস্ত হয়েছে সেই চক্রী, তার নাম তাওয়াহুর হোসেন রানা, পাকিস্তানের একজন লোক, ISI এর সাথে লিঙ্কিং আছে। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে, অর্থাৎ আমরা তাকে ওখান থেকে টেনে বের করে নিয়ে ভারতে এসেছি। সূত্রের খবর, এই মুহূর্তে NIA প্রতিদিন তাওয়াহুর রানাকে 8 থেকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। মুম্বাই হামলার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র বের করাই লক্ষ্য ভারতীয় তদন্তকারী সংস্থাদের, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। রানা 2008 সালে পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবা দ্বারা পরিচালিত একটি সন্ত্রাসবাদী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। ওই হামলায় মুম্বাইতে 166 জন প্রাণ হারান, 230 জনেরও বেশি আহত হয়েছিল। এর বদলা আমরা নিয়ে ছাড়ব। সেই বদলা কিভাবে নেব? আইনি ভাবে। আমরা এখানে তাওয়াহুর রানার সঙ্গে পাকিস্তানের যে যোগ, সেটা প্রমাণ করার চেষ্টা করছি, সেটাই প্রমাণ করার চেষ্টা করছে আমাদের তদন্তকারী অফিসাররা। 64 বছর বয়স হয়েছে এই পাকিস্তানি বংশোদ্ভূত কেনেডিয়ান ব্যবসায়ী তাওয়াহুর রানার। তদন্তের সময় যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। যার মধ্যে রয়েছে তার সহ ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির মধ্যে হওয়া প্রচুর ফোন এবং ইমেল। NIA আধিকারিকরা জয়া রায়ের নেতৃত্বে একটি দল রানাকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত রানা জিজ্ঞাসাবাদের সহযোগিতা করছেন। তাকে 24 ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের পর গত 10 এপ্রিল তাওয়াহুর রানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। রানার বিরুদ্ধে রয়েছে ষড়যন্ত্র, খুন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং জালিয়াতির মতো অসংখ্য অপরাধের অভিযোগ। NIA তাওয়াহুর রানা ট্রাভেল এজেন্সির কাজ করা ব্যক্তিদেরও খুঁজছেন। তাদের সন্দেহ, রানা পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্কযুক্ত অন্যদের আশ্রয় দিয়েছিলেন। সূত্রের খবর, রানা জানিয়েছে 26/11 পরিকল্পনা ISI এর তত্ত্বাবধানে হয়েছিল। ব্যাস, কেল্লা ফতে। ISI যে 26/11 করেছিল এ নিয়ে বিন্দুমাত্র আর কোন জল্পনা রইল না। সহযোগিতা করেছিল ISI কে জাকি উর রহমান লখভি। এই উচ্চ পর্যায়ের বৈঠকে লস্করে তৈবা এবং ISI এর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন। রানা কানাডায় মার্কাজ উদ দাওয়াত ওয়াল ইরশাদ নামে একটি ইসলামী মৌলবাদী সংগঠনের আড়ালে চরমপন্থী মতাদর্শ প্রচার করার কথাও স্বীকার করেছেন। MDI, যা এখন জামাত উদ দোয়া নামে পুনর্নামকরণ করা হয়েছে, লস্করে তৈবার সঙ্গে রানার যোগাযোগ আগেই প্রকাশ্য এসছে। তার কথিত ধর্মীয় এবং দাতব্য ছদ্মবেশের বাইরে MDI দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে, যার মধ্যে নিয়োগ অর্থাৎ রিক্রুটমেন্ট, ফান্ডস এবং লজিস্টিকের সহায়তা রয়েছে। বুঝলেন? তাহলে এই রানাকে ইন্টারোগেট করে আমরা বুঝতে পারবো ISI এর ঠিক মতলব কি, পাকিস্তানের ঠিক মতলব কি। পাকিস্তান নিজেরা ধ্বংস হচ্ছে, কিন্তু ভারত বিদ্বেষ তার মিটছে না। এবার আন্তর্জাতিক কোর্টে পাকিস্তানকে সবার সামনে আমরা বলতে পারবো, তাদেরকে সবার সামনে তাদের মুখোশ টেনে খুলে দিতে পারবো। তারাই যে বারবার ভারতে সমস্যা করছে সেটা আন্তর্জাতিক দরবারে আমরা সামনে আনতে পারবো। এবং তারপর আমরা দেখতে চাই পাকিস্তানের বিগ ব্রাদার আমেরিকা, যারা সেই 1945 সাল থেকে পাকিস্তানকে বকলমে সব মদত দিয়ে যাচ্ছে, সেই আমেরিকা কি বলে। এবার আসুন আরেকটি ছোট্ট বিষয়ে নজর রাখবো, যদিও আমাদের হাতে সময় অত্যন্ত অল্প, তবু চেষ্টা করব। তা হলো বিগত কয়েক মাস ধরে, বিগত কয়েক বছর ধরে গণবিক্ষোভ রুখতে পুলিশ ব্যারিকেড ব্যবহার করে। দেখেছেন নিশ্চয়ই, আরজিকর থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, রমান্য অভিযান, সর্বত্র গণবিক্ষোভ যেখানে হয় পুলিশ প্রথমেই লাইন দিয়ে ব্যারিকেড করে দেয়। আরজিকর আন্দোলন থেকে শুরু করে সদ্য এই SSCর চাকরিহারাদের বিক্ষোভ, সর্বত্র এই ছবি দেখা গিয়েছে। কঠোর পুলিশ প্রতিরোধ।
এমনটা নয় যে এই সব গণবিক্ষোভের আগের মুহূর্তে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্যারিকেড করতে গিয়ে পুলিশকে কঠোর থেকে কঠোরতম পন্থা অবলম্বন করতে হবে, কিন্তু হয়েছে করা। সম্প্রতি এই বিতর্কে ইন্ধন জুগিয়েছে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার একটা বক্তব্য, যেখানে পুলিশ কমিশনার মনোজ ভার্মা দাবি করছেন 9 এপ্রিল দক্ষিণ কলকাতার কসবার ডিআই অফিসে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তালা লাগানোর কর্মসূচি পালন করবেন, তেমনটাই খবর ছিল। কিন্তু সেই কর্মসূচির আড়ালে তালা ভাঙা কর্মসূচি তারা পালন করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তারপর পুলিশ কর্মীদের উপর হামলা হয়। মনোজ ভার্মা আরো বলেন যে শিক্ষকদের সমাবেশ শান্তিপূর্ণ হবে জেনে কসবাই ডিআই অফিসে 10 থেকে 15 জনের মতো পুলিশ কর্মীকে রাখা হয়েছিল। প্রশ্ন এখানে, শিক্ষকদের সমাবেশ যদি শান্তিপূর্ণই হয় তাহলে বিশাল ব্যারিকেড কেন তৈরি করতে হয়েছিল পুলিশকে? চাকরিহারা শিক্ষকরা কসবা ডিআই অফিসে তালা লাগানোর কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু দেখা যায় আগে থেকেই কসবা ডিআই অফিসের গেটে তালা লাগিয়ে রেখেছে পুলিশ। আরে তালা যদি তারা লাগাতেন তা আপনারা কেন লাগাতে গেলেন? তাহলে যেখানে অভিযোগেই পুলিশ এক শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশকে বাধা দেওয়ার পরিস্থিতি তৈরি করে রেখেছিল, সেখানে কেন কলকাতা পুলিশ তার দায়ভার নিতে চাইছে না? তাহলে কি পুলিশ অতি সক্রিয় ছিল? আর তাদের এই অতি সক্রিয়তাতেই কসবায় 9 এপ্রিল এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি শুধু হলো না, পরবর্তী সময়ে এই ঘটনা বাংলা রাজ্য রাজনীতির একটি অন্যতম বড় ইস্যু হয়ে উঠল। পুলিশের এই অতি সক্রিয়তা এবং তার পরিণাম নিয়ে যদি আমরা কথা বলতে বসি তাহলে মহাভারত তৈরি হয়ে যেতে পারে। আমরা অতি বিস্তরে আর ঢুকবো না, কিন্তু এমন কিছু প্রশ্ন এখানে আমরা তৈরি করতে শুরু করেছি যাতে আপনারা বুঝতে পারবেন পুলিশের এই অতি সক্রিয়তা এবং ব্যারিকেড প্রতিরোধ কিভাবে শুধু অহেতুক রাজনৈতিক ইস্যুই তৈরি করছে না, সেই সঙ্গে আম আদমির সমস্যাও তৈরি করছে। চলুন দেখি প্রথম ছবি। সেপ্টেম্বর 2024, আরজি কর কাণ্ড। লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। আরজি করের ধর্ষিত এবং খুন হওয়া চিকিৎসকের বিচারের দাবিতে লালবাজারের পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিতে গিয়েছিল তারা। সেই সময় অন্য কেউ ছিলেন, মনোজ ভার্মা ছিলেন না, নিশ্চয়ই জানেন, নামটা আর বলছি না। দেখা যায় লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে পুলিশ এমন এক প্রতিরোধের পাঁচিল তৈরি করেছিল যে জুনিয়র চিকিৎসকরা রাস্তাতেই রাত জেগে অবস্থানে বসে পড়লেন। পুলিশের এই ব্যারিকেড নতুন করে আরজি কর আন্দোলনকে যেমন অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল, তেমনি রাজনৈতিক কারবারিরা এর থেকে ফায়দা তুলেছিল। পুলিশের এই ব্যারিকেড এমন বিক্ষোভ আন্দোলনের জন্ম দিয়েছিল, পরের 8, 9, 10 মাস দফায় দফায় রোজ অবরুদ্ধ হয়েছে কলকাতার রাজপথ থেকে উপনগরী, সল্টলেকের সেক্টর 5 এবং কলকাতা সংলগ্ন শহরতলির মূল যোগাযোগকারী রাস্তাগুলো। চরম হয়রানির শিকার হয়েছে আমজনতা। আরজি কর আন্দোলনের পর নবান্ন অভিযানেও পুলিশ এমন ব্যারিকেড তৈরি করেছিল যা এক হিংসাত্মক পরিস্থিতি তৈরি করেছিল। সাম্প্রতিক সময়ে পুলিশের সেই ব্যারিকেড প্রতিরোধ আবারও দেখা গেছে। যেমন 9 এপ্রিল তৈরি হয়েছিল শিক্ষক আন্দোলনের সেই সময়। আন্দোলনে বিক্ষোভে মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে, এটা আমাদের দেশের সংবিধান সেই অধিকারটা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তা শান্তিপূর্ণ রয়েছে এই অধিকার সবার আছে। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়া, বিক্ষোভ দেখানো, তাতে কোনো অন্যায় নেই যদি সেটা শান্তিপূর্ণ এবং অফিসিয়াল ডেকোরামের মধ্যে হয়। তাহলে পুলিশ কেন আগে ভাগে এক সাধারণ কর্মসূচিকে হিংসাত্মক করে দিল? জানেন কি, এই নিয়ে আমরা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আরো একটি কথা। এত কিছু তো বললাম, এরপর একটা খুব সিম্পল উত্তর আছে, যে সিম্পল উত্তরটা হলো কোন রকম সরকারি অফিস কিংবা অফিস প্রেমাইসেসে যদি কেউ অভিযান করে যেতে চান, যেমন ধরুন লালবাজার, কসবার ডিআই অফিস, নবান্ন, পুলিশের প্রসিজিয়ারের মধ্যে পড়ে ব্যারিকেড তৈরি করে আটকানো। কারণ সেটা সরকারি অফিস। সরকারি অফিসে আপনি চাইলেই গটগট করে মানুষ নিয়ে হেঁটে যেতে পারেন না। এই তরজাটা আপনাদের শোনালাম একটাই কারণে, কারণ পুলিশের ব্যারিকেডের জন্য মানুষের অসুবিধে হচ্ছে, এই যে বক্তব্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা ঠিক নয়। পুলিশ ব্যারিকেড তোলে একটাই কারণে, সরকারি কোনো প্রতিষ্ঠানে যাতে কেউ হুড়মুড়িয়ে ঢুকতে না পারে সেটা করার জন্য, সেটা বাধা দেওয়ার জন্য। এটা তাদের প্রসিজিয়ারের অন্তর্গত। তাই ফেসবুকে কিছু লেখার আগে 10 বার ভাববেন কি লিখছেন, কি ছড়াচ্ছেন।
একটা ছোট্ট ভুল তথ্য অনেক সমস্যা করে দিতে পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।